নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প দ্বিতীয় মুখ। শুনতে থাকুন আজকের গল্প দ্বিতীয় মুখ। ডাক এসেছে গো বাবারা, ও বাবারা, ঘরকে চলো, ডাক এসেছে। সকাল থেকে আকাশবাণীর মতো বেজে উঠছে শব্দগুলো, কিছু সময় পর পরই। আশ্চর্য, আশ্চর্য। প্রিয়ব্রত খবরের কাগজ থেকে মুখ তুলে স্ত্রীর দিকে তাকালেন। কি ব্যাপার বলো তো, বুড়িরাজ হলোটা কি? কে জানে। মৃন্ময়ী ঠোঁট উল্টালেন। এই মাত্র রান্নাঘর থেকে এসেছেন। আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে গেলেন জানলার ধারে। একটু ঝুঁকে ঘাড় কাত করে দেখবার চেষ্টা করলেন বুড়িকে। না, দেখা যাচ্ছে না। বিরক্ত মুখে বিড়বিড় করে উঠলেন, বারবার বলছি একটা কিছু ব্যবস্থা করো, একটা কিছু ব্যবস্থা করো। কি ব্যবস্থা করব? প্রিয়ব্রত স্বরেও বিরক্তি এবার। কেন, অন্য কোনো জায়গা নেই মরার? দরজা অবধি গিয়ে মৃন্ময়ী ফিরে দাঁড়ালেন। আর কারুর বাড়ির সামনে এমন পড়ে থাকুক না, দেখি কেমন তারা দিনের পর দিন। এই কথা তো আমি প্রথম দিনই বলেছিলাম। মৃন্ময়ী দ্রুত বেরিয়ে গেলেন ঘর থেকে। প্রিয়ব্রত চোখ থেকে চশমা নামালেন। মেয়েদের নিয়ে এই এক মুশকিল, কখন কি যে চায় নিজেরাই জানে না। বুড়ির এখানে আস্তানা গাড়া নিয়ে প্রথম প্রথম তিনি যখন আপত্তি জানিয়েছিলেন, তখন এই মৃন্ময়ী প্রতিবাদ করেছিলেন সব থেকে বেশি। আহা, থাক না, বাড়ির ভেতরে তো আর ঢুকে আসছে না, রাস্তাতেই পড়ে আছে। তিনি বলেছিলেন, বাড়ির সামনেটা তো নোংরা হচ্ছে, কোনোদিন দরজার সামনে হেগে মুতে রাখবে? না বাবা। শিবরাও অমনি শাশুড়ির পক্ষ নিয়েছিল। আমি লক্ষ্য করে দেখেছি বাবা, বুড়ির কিন্তু ওসব সেন্স আছে। বাথরুম পেলে কোমর ধরে বসে, ওই দিককার ড্রেনের কাছে চলে যায়। তাছাড়া কতটুকুই বা খায় যে। নির্ময়ী স্বর ভিজে গিয়েছিল মমতায়। সকালে এক বাটি ভাত দিয়েছিলাম, বিকেলে দেখি 5টা দানাও খেয়েছে কি খায়নি। হ্যাঁ, এইভাবেই বুড়ি মাছ রেখের উপর রয়ে গেছে বউ শাশুড়ির আশ্রয়ে। প্রিয়ব্রতর এই ঘরেরই কোলে ছোট আয়তক্ষেত্র মাপের ঝুল বারান্দা। তার ঠিক নিচে ফুটপাথের উপর সদর দরজার বাঁধি ঘেঁষে সারা দিন গুটিসুটি পড়ে থাকে। সম্পত্তি বলতে নোংরা দুটো কাঁথা কানি আর এইটুকুন এক ছেঁড়া পোটলা, ছোট্ট মতন নলা পাকানো শরীর। যত না ছোট, বয়সের চাপে তারও ছোট দেখায়। কঙ্কালসার দেহ, মাথা ভরা কাশবন, চামড়া রং ফ্যাকাশে কালো। সেই রঙের উপর ইহজীবন বুঝি ঘন স্বর ফেলে জুড়িয়ে যেতে চাইছে। বুড়িকে দেখে অন্তত প্রিয়ব্রতর সেই রকমই মনে হয়। ঠান্ডা স্বরের গায়ে যেমন তেমন অজস্র ফাটল, ফাটলের ফাঁকে ছাই ছাই ময়লা। বুড়ি যে কোত্থেকে এলো, কেন এলো, কেউ বলতে পারে না। শত প্রশ্ন করেও উত্তর মেলেনি কোনো। প্রথমে সকলে ভেবেছিল বোবা বোধ হয়, মোটেই না। দুটো দিন ঘাপটি মেরে পড়ে থাকবার পর দুম করে কথা বলে উঠেছিল একদিন, ডাক এসেছে গো, ও বাবারা, ডাক এসেছে। তারপর থেকে মাঝে মাঝেই শব্দটাকে সুর করে উচ্চারণ করে চলে, শুধু ওই শব্দ কটাকেই। আর কোনো বুলি বুঝি শেখেনি কোনো দিন। শেখেনি নাকি জীবনের কথা সব ফুরোতে ফুরোতে ওই একটা বাক্যতেই এসে ঠেকেছে।
সময় অসময় নেই, যখন তখন খেলা করে উঠছে ওই কথা কটাকে নিয়ে। খেলা নাকি সাবধান বাণী, নাকি শুধুই কান্না, কে জানে। প্রিয়ব্রত ঘর ছেড়ে জুল বারান্দায় এসে দাঁড়ালেন। বুকটা আচমকা কেমন যেন ঢিপ ঢিপ করছে। বুড়ি আবার কাঁদছে খুনখুনে সুরে, জড়ানো গলায়। কি যে হলো, খিদে টিদে পেয়েছে কি? কিছু খাবার দিলে হয়তো। ঘাড় ঘুরিয়ে মৃন্ময়ীকে ডাকতে গিয়েও সামলে নিলেন। থাক, মৃন্ময়ী আজকাল ও কারণে বড় অবুঝ হয়ে পড়েন। আসলে মেয়েদের কল্পনায় ঘুড়ি একবার আকাশে উঠতে শুরু করলে তাকে মাটিতে নামানো বড় কঠিন। কি যে এক যুক্তিহীন আশঙ্কা মাথায় ঢুকেছে মৃন্ময়ীর। যুক্তিহীনই তো। বুড়ি আসার দিন 15 মাথায় গোবিন্দর মা হঠাৎ সেদিন আজগুবি খবরটা এনে ছড়িয়ে দিল চারিদিকে। থরবর বাসন মাজতে মাজতে খইয়ের মতো গল্প ছড়ালো। হদিশ একটা পেয়েছি গো মা, বুড়ির ঘর নাকি সেই বাসন্তীর দিকে, গাং পেরিয়ে যেতে হয়। তুমি কি করে জানলে? বুড়ির গায়ের একজন আমাদের দিকে এসেছে, সেই খবর দিল। তোমরা দেখেছ তাকে? ওই তো গো, ওই পাড়ার মোড়ের বাড়িতে কাজ ধরেছে। সে কি, অত দূর থেকে এখানে এলো কিভাবে? কিভাবে আবার? ঘরের লোকেরাই ফেলে দিয়ে গেছে। দেখো না, বুড়ি একেবারে ধুম পাগল। আশ্চর্য, তার জন্য ফেলে দিয়ে যাবে? যাবে না, শুনলাম শুধু পাগলই নয়, বুড়ি ডাইনিও হয়ে গেছে। পটাপট গ্রামের লোকেদের মেরে ফেলেছিল। তাই তো 5 জনে যুক্তি করে। যা, এরকম আবার হয় নাকি? ছেলের বউয়ের আগে বিস্মিত প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন মৃন্ময়ী। কোথায় ফেলে গিয়েছিল? অত বৃত্তান্ত বলতে পারবো নি বাপু, শহরে এনে ফেলে দিয়ে গেছে শুনেছি। তারপর কি হলো, কিভাবে এখানে এলো, তা ওই বুড়িই জানে। গোবিন্দর মা বিকের মতো মাথা তুলিয়েছিল। তবে ডাইনি হয়ে গেছে কথা ঠিক মা, দেখো না কেমন না খেয়েও বেঁচে থাকে। কথাটা আংশিক সত্য বটে। অহোরাত্র একই জায়গায় 3 মাথা এক করে বসে থাকে বুড়ি। খেতে দিলে খাবার নিয়ে খোঁটে, না দিলেও চায় না, নড়াচড়া করে না বিশেষ। পাশ দিয়ে যেতে যেতে লোকজন কখনো বা পয়সা ছুঁড়ে দেয়, বুড়ি ফিরেও তাকায় না। কাঁথাকানির উপরে শুধুই চিকচিক করে ধাতব চাকাগুলি। তবে রাত পোহালে, সকালবেলাতে সেগুলোকে আর দেখা যায় না। কোনো মন্ত্র বলে রাতারাতি উধাও হয়ে যায়। বাবলু বলে, উধাও হবে কেন, রাত্রিরে কেউ তুলে নিয়ে যায়। মানুষের দ্বারা সবই সম্ভব। শিবটার চোখ ছলছল করে তখন। আহা, মানুষ বলো না, বলো মানুষ নামের পশু। মানুষ কখনো মানুষকে এমন ছেঁড়া পোটলার মতো ফেলে দিতে পারে? পারে পারে, মানুষই পারে। দেখো দেখো, নিজের ছেলেরাই হয়তো মার বোঝা কেউ নেমে না বলে। উফ, ভাবতে পারছি না। শিবটা শিউরে ওঠে। মৃন্ময়ী হয়তো তখনই ঝপ করে বলে বসেন, হ্যাঁ হ্যাঁ, ওই রকমই হয়। বাপ মা অথর্ব হয়ে পড়লে বোঝা হয়ে যায়। এসব কথা হয় সাধারণত খাবার টেবিলে, রাতের বেলা। ছেলে বউ শ্বশুর শাশুড়ি একসঙ্গে খেতে বসেন যখন। তারপর সবার খাওয়া হয়ে গেলে শিবটা কুড়িয়ে বাড়িয়ে কিছু খাবার রাতের জন্য দিয়ে আসে বুড়িকে। উবু হয়ে সামনে বসে বলে, খেয়ে নাও একটু, শুনছ, খেয়ে নাও একটু, ও বুড়ি, খেয়ে নাও। জরদগপ বুড়ি পিটপিট তাকায়, ছানি চোখে কি দেখে কে জানে। দেখেই শুধু। শিবটা কিছুক্ষণ বসে থেকে উঠে আসে। বারান্দায় দাঁড়ালে দৃশ্যটা প্রায় নজরে পড়ে প্রিয়ব্রতর। মেয়েটার মন এখনো খুব নরম, হাজার হোক ছেলে মানুষ তো। মৃন্ময়ীও আগে আগে নামতেন নিচে, বুড়ির সঙ্গে কথা বলবার চেষ্টা করতেন,
আজকাল আর যান না। উপর থেকে হয়তোবা প্রিয়ব্রতকে ফিসফিসিয়ে প্রশ্ন করেন, সত্যি বৌড়ি ডাইনি নয় তো গো? কি যে বলো, কি যে বলো তুমি? প্রিয়ব্রত হেসে ওঠেন জোরে। তুমিও দেখছি গোবিন্দন মার মতো, গোবিন্দন মার মতোই কথা বলছো। কি জানি বাপু। মিন্ময়ী আরো গম্ভীর হয়ে যান। আমার যেন কেমন লাগে, বউটা এত গায়ের কাছে গিয়ে বসে। থামো তো। প্রিয়ব্রত ধমকে ওঠেন, বোকার মতো কথা বলো না। মিন্ময়ী রেগে ওঠেন, আমি তো শুধু বোকার মতোই কথা বলি, বুঝবে বুঝবে। প্রিয়ব্রত বারান্দা থেকে ঘরে ফিরলেন। প্রচণ্ড গরম যাচ্ছে। বর্ষা এবার দেরি করছে বড়। আষাঢ়ের মাঝামাঝি হতে চলল, মৌসুমি বায়ুর দেখা নেই। বৃষ্টি শুরু হয়ে গেছে। বুড়িটাকে রাস্তায় ফেলে রাখা খুব অমানবিক কাজ হবে। সদর দরজার এপারে সরু প্যাসেজটাতে যদি জায়গা দেওয়া যায়, মৃন্ময়ী কি খুব আপত্তি করবেন? প্রিয়ব্রত পাখাটাকে জোর করে দিলেন। মেলা বাড়ছে, উষ্ণতা গাঢ় হচ্ছে ক্রমশ। জানলার গায়ে দাঁড়িয়ে থাকা তেজি রোদের দিকে চোখ রাখলেন। এখন শুধুই মেলা বাড়ার সময়, অবসরই অবসর। এখন রিটায়ারমেন্টের পর ভেবেছিলেন কিছু একটা কাজকর্ম শুরু করবেন নতুন করে, নিজের পক্ষে কোনো ছোট ব্যবসা। ভাবতে ভাবতেই দিন যাচ্ছে। এরপর কোনোদিন হয়তো বুড়িটার মতো অথর্ব হয়ে পড়বেন। ওফ, নিজের জীবন নিজের কাছেই ক্রমে কেমন অসহায় হয়ে পড়ে না? মরে যাওয়ার কথা ভাবতে পারেন না প্রিয়ব্রত। তিনি আরও অনেকদিন বাঁচতে যান, আরও অনেক দিন। বিছানায় বসে প্রিয়ব্রত শুনতে পেলেন মোটর বাইকের গর্জন। বাবলু অফিস চলে গেল। শব্দটা রেশ মিলিয়ে যাবার সঙ্গে সঙ্গে বুড়ির গলা বেজে উঠল আবার। ডাক এসেছে গো, ও বাবারা, ডাক এসেছে। কিসের ডাক? কেন ডাক? বুড়ি আজ যেন বেশি ভয় দেখাতে চাইছে তাকে। মোটেই ভয় পান না তিনি। খাট থেকে নেমে বারান্দার দিকে দরজাটা হঠাৎ চেপে বন্ধ করে দিলেন প্রিয়ব্রত। বিকেল থেকে মেঘ জমতে শুরু করেছে আকাশে, ঘন মসিবর্ণ আষাঢ়ে মেঘ। তবে বৃষ্টি নামেনি এখনো। নামেনি বলে গুমোট তীব্র আরও। দোতলার বারান্দাতে দাঁড়িয়েও দরদর করে ঘামছেন প্রিয়ব্রত। কটা বাজলো বলো তো? মৃন্ময়ী ঝুঁকে ঘরের দেওয়াল ঘড়ি দেখলেন। হ্যাঁ, 9টা বাজে প্রায় বলেই উদ্বিগ্ন মুখে মোড়ের দিকে তাকালেন। হ্যাঁ গো, বাবলুর কি হলো বলো তো? কি হবে, নিশ্চয়ই কাজে আটকে গেছে। মৃন্ময়ী নয়, যেন নিজেকেই নিজে বোঝাচ্ছেন প্রিয়ব্রত। ছেলেটা সাধারণত এত দেরি করে না, নতুন বিয়ে করেছে, সন্ধ্যের মধ্যেই ফিরে আসে। বৌমাকে কিছু বলে যায়নি? উফ, কতবার বলবো। মৃন্ময়ী অধৈর্য হচ্ছেন। তোমাকে আজকাল এক কথা এতবার করে বলতে হয়? তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয় শুনি? প্রিয়ব্রত রেগে উঠলেন দুম করে। তোমার ছেলে তো আজকাল অফিস যাওয়ার সময় একবার দেখাও করে যায় না। আগে আগে তাও। হ্যাঁ, সে তো আমাকেও বলে যায় না, বউ পেয়ে লায়ক হয়ে গেছে। মৃন্ময়ীর গলায় সামান্য অভিমান। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, একজনকে বলে গেলেই হলো, বৌমাকে তো বলে যায়। প্রিয়ব্রতর গলা শান্ত হলো। যাও না, আর একবার বৌমাকে জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করে এসো না বেরোনোর সময় কিছু জানিয়ে গেছে কি না। আমি যেতে পারবো না। মৃন্ময়ী পাশের ল্যাম্পপোস্টটার দিকে চোখ রাখলেন। দরকার হয় তুমিই যাও। বেশ, তাই যাচ্ছি। প্রিয়ব্রত ঘরে ঢুকতে গিয়েও থমকে দাঁড়ালেন।
একটা ব্যাপার একটা ব্যাপার লক্ষ্য করেছ? কি? বুড়িটা কিন্তু আজ অনেকক্ষণ ধরে চুপ মেরে আছে বলে অপ্রস্তুত নিজের কাছেই। কেন বললেন কথাটা? এমনি? মৃন্ময়ী সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন ঘরে। সত্যি তো? কখন সুর থামলো বলো তো? বোধ হয় বাবলু যাওয়ার পরপরই। বলতে গিয়েও প্রিয়ব্রত সামলে নিলেন। দূর, অহেতুক ভয় দেখানোর মানে হয় না। শিবটার ঘরের সামনে গিয়েও দাঁড়িয়ে রইলেন কয়েক সেকেন্ড। ঠিক কখন কান্না থামিয়েছে বুড়ি? বাবলু বেরোনোর পরই, নাকি আরও পরে, না একটু আগে? মনে পড়ছে না। ইদানিং সব কিছু হঠাৎ হঠাৎ এমন গুলিয়ে যায়। শিবটার ঘরে আস্তে টোকা দিলেন। বাবলু আজ এত দেরি করছে কেন বৌমা? জানি না তো বাবা। শিবটা উঠে এলো। জানি না, বুঝতে পারছি না। ওর অফিসের ফোন নাম্বারটা আছে তোমার কাছে? আমি যে কোথায় রেখেছি। আছে। শিবটা হাসলো নরম করে। তবে এক্ষুনি ব্যস্ত হবার দরকার কি? আর কিছুক্ষণ দেখে। আশ্চর্য, না বলে গেলে এত দেরি তো কখনো করে না। প্রিয়ব্রত বিড়বিড় করে উঠলেন। মেয়েটা তবু শান্ত, হাসছে। নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে। আর কিছুক্ষণ অপেক্ষা করা যাক। প্রিয়ব্রত মন্থর মাথা নাড়লেন। বলতে পারলেন না। তাহলে তুমি একা ঘরে চুপচাপ শুয়ে কেন? কেন বাইরের ঘরে বসে রোজকার মতো টিভি দেখছো না? না, ছেলের বউকে এভাবে বলা যায় না। ধীর পায়ে নিজের ঘরে ফিরলেন। ঠিক তখনই চুপ করে চারিদিকের আলো নিভে গেল। লোডশেডিং? ব্যাস, এখন 3 ঘন্টার ধাক্কা। মৃন্ময়ী টেবিল হাতে দেশলাই গুনছেন। যা বলেছ, ছেলেটা সারাদিন পর ফিরে গরমে পচে বৃষ্টিটা এসেও আসছে না। মোমবাতি জ্বলবার পর প্রিয়ব্রত হাত পাকা টানলেন। এখন না আসাই ভালো। বাবলুটা তাহলে রাস্তায় ভিজবে। তা অবশ্য ঠিক, এখনকার বৃষ্টি মোটেই ভালো নয়। দুজনে মিলে জল্পনা করে চলেছেন আবোল তাবোল। প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে যাচ্ছেন, কথা থেকে কথায়। নিমালকড়ি সশব্দে রাত বাড়িয়ে চলেছে। কারেন্ট গিয়েও চলে এলো। বৃষ্টি এসেও এলো না। শিবটা একসময় এসে দরজায় দাঁড়ালো। বাবা, আমি একবার পাশের বাড়ি থেকে ফোন করে দেখব। কোথায় করবে? ওর অফিসে। তুমি থাকো, আমি যাচ্ছি। প্রিয়ব্রত ব্যস্তভাবে পাঞ্জাবি গলালেন গায়ে। 10:30 বেজে যাওয়ার পর থেকে মৃন্ময়ী যেন অসাড় হয়ে গেছেন, কথাই বলছেন না। প্রিয়ব্রত যখন নেমে আসছেন নিচে, তখনই শিবটার পাশে এসে দাঁড়ালেন হঠাৎ। শোনো। হ্যাঁ, কি হলো? তোমরা কি এখনো মনে করো আমার সন্দেহ ভুল? কি সন্দেহ? প্রিয়ব্রতর গলা কেঁপে গেল। বুঝেও না বোঝার ভান করছো কেন? তোমাদের ওই ডাইনি বুড়িটার কথা বলছি। আহ! প্রিয়ব্রত মুখ ফিরিয়ে নিলেন। উল্টোপাল্টা চিন্তা ছাড়ো তো, আমি দেখছি। অযথা ভয় পাওয়ার কিছু নেই। কিছু নেই ঠিকই, তবু কেন যে বুক কাঁপে। ছেলেটা মোটর সাইকেল চালিয়ে অফিসে যায়। রাস্তাঘাটে রোজই তো কোনো না কোনো বীভৎস দুর্ঘটনার দৃশ্যকে জোর করে মন থেকে তাড়াবার চেষ্টা করলেন প্রিয়ব্রত। কাছের লোকেদের সম্পর্কে কেন যে খারাপটাই আগে মনে আসে। রাস্তায় নেমে লম্বা শ্বাস টানলেন। আকাশ ঘোর লাল বর্ণ ধারণ করেছে। কোণে এক ঝলক বিদ্যুৎ দুলে উঠল। মুড়িটার সামনে কয়েক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রইলেন। এই অসহ্য গরমেও কাঁথা মুড়ি দিয়ে গুটিয়ে মুটিয়ে পড়ে আছে। ঠিক একটা নোংরা আবর্জনার মতো দেখাচ্ছে ঘুমন্ত শরীরটাকে।
এই গরমে পাগল ছাড়া কেউ এভাবে ঘুমোতে পারে না। এগিয়ে গিয়ে প্রতিবেশী দরজায় বেল টিপলেন প্রিয়ব্রত। না, বাবলুর অফিসে টেলিফোন কেউ ধরল না। বেশ কয়েকবার নম্বর ঘোরালেন, বেজেই চলেছে। জিতেনবাবু জিজ্ঞাসা করলেন, আর কোথাও কি খোঁজ করা যায়? যদি অন্যত্র গিয়ে টিয়ে থাকে? জিতেনবাবুর বড় ছেলে বলল, চিন্তা করবেন না, আমি বরং এগিয়ে দেখছি। তার মা বললেন, কি কাণ্ড, বাবলু তো এমন করে না কখনো। 11টা বেজে গেছে। প্রিয়ব্রত সব গুলিয়ে যেতে আরম্ভ করেছে। কোথায় যাওয়া যায় এখন? থানায়? হাসপাতালে? কোন হাসপাতালে যাবেন? বাবলু কি আইডেন্টিটি কার্ড পকেটে নিয়ে বেরিয়েছে? হয়তো বেওয়ারিশ হয়ে পড়ে আছে মর্গে। কত দিন ধরে পই পই করে বলছেন মোটর সাইকেল বেচে দেওয়ার জন্য। প্রিয়ব্রত 2 হাতে চুল খামচে ধরলেন, পায়ের তলায় মাটি কাঁপছে। হয়তো পড়েই যেতেন। জিতেনবাবু ছেলেরা এসে জাপড়ে ধরেছে। মেসমশাই, ও মেসমশাই, কি হলো? প্রিয়ব্রত কোনো রকমে দুদিকে মাথা নাড়লেন। চলুন চলুন, বাড়িতে চলুন, আমরা দেখছি, যদি থানায় যাবার দরকার হয়। আর একটু দেখি, আর আধ ঘন্টাটা। প্রিয়ব্রত শব্দ করে শ্বাস ফেললেন, টলমলে পায়ে বাইরে এলেন। জিতেনবাবুও নেমে এসেছেন সঙ্গে। প্রিয়ব্রত চেষ্টা করেও প্রশ্নটাকে ধরে রাখতে পারলেন না ঠোঁটে। আচ্ছা, ওই বুড়িটা সম্পর্কে আপনার কি মনে হয় জিতেনবাবু? হঠাৎ হঠাৎ বুড়িটার কথা কেন? জিতেনবাবু রীতিমতো অবাক। না, এমনি। আপনি কি কিছু শুনেছেন? কি বলুন তো? ওই যে গোবিন্দর মা বলে। প্রিয়ব্রত ঢোক গিললেন। ও হো, সেই আষাঢ়ে গল্প। সত্যি, কোন যুগে দেশটা পড়ে আছে বলুন তো? এদিকে কম্পিউটার, স্যাটেলাইট। প্রিয়ব্রত চোখ বন্ধ করলেন। এই কথাগুলোই শুনতে চাইছিলেন কারোর মুখ থেকে। রাস্তায় বেরিয়ে দেখতে পেলেন শিপ্রা, মৃন্ময়ী দুজনেই নেমে এসেছেন নিচে, একেবারে সদর দরজায়। পায়ে পায়ে ওদের সামনে এসে দাঁড়ালেন। আমার এখনো মনে হচ্ছে বাবলু কোথাও আটকে পড়েছে। ফোন পেলেন না? না, ভিজে যাচ্ছে। কি হবে, কি হবে? মৃন্ময়ী ফুপিয়ে উঠলেন। শিপ্রার চোখেও অশ্রু টলটল। দেখা দেখি আকাশও আর চুপ করে থাকতে পারল না। বড় বড় ফোঁটা ঝরে পড়ল শরীরে। প্রিয়ব্রত পা বাড়ালেন। আমি এগিয়ে দেখছি। শিপ্রাও নেমে এলো। চলুন বাবা, আমিও যাই। যাবে? বেশ, চলো। প্রিয়ব্রত পুত্রবধূর পাশাপাশি হাঁটতে শুরু করেছেন। কোথায় যাবেন জানেন না, শুধু বুঝতে পারছেন যাওয়ার দরকার তারও, শিপ্রারও। ভুল হলো। মৃন্ময়ীও তো খুঁজছেন ছেলেকে। শুনছেন বলেই না পিছু ডাকলেন আবারও। দাঁড়াও। বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝোড়ো হাওয়াও ছুটে আসছে বৃষ্টির পিঠে চড়ে। মেঘ হুঙ্কার দিয়ে উঠল। আকাশ চিরে ফালা ফালা হলো বিদ্যুৎ। রাস্তার বাতিগুলো ঝাপসা আচমকাই। সেই আলোয় ভুতুড়ে ছায়ার মতো মৃন্ময়ী দলা পাকানো বুড়িটার ছেঁড়া গাঁথায় পা রেখে দাঁড়িয়েছেন। 2 চোখ জ্বলছে নিভছে আকাশের মতো। এই আপদটাকে আগে বিদায় করো, এক্ষুনি। রাস্তাঘাট বেশি নির্জন হয়ে গেছে যেন, এত নির্জন যে গা ছমছম করে। আশেপাশের বাড়ির বাতিরাও নিভু নিভু। আলো আঁধারে বুড়ির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে 3 জনই। ভেজা কাঁথার তলায় আরও গুটিয়ে যাচ্ছে বুড়িটা।
গুটোতে গুটোতে এতটুকুন ডেলা। প্রিয়ব্রত এদিক ওদিক তাকালেন। না না, কেউ লক্ষ্য করছে না তাদের। জিতেনবাবুরাও না। বিবেকটাকে ঝেড়ে নিতে একটুও সময় লাগলো না। পাড়া প্রতিবেশীর কি, তাদের ঘরের সামনে তো আর বুড়ি পড়ে নেই। তাদের কারুর ছেলেও হারিয়ে যায়নি তাদের মতো। যদি কেউ দেখে দেখুক। প্রিয়ব্রত নিঃশব্দে কাঁথা শুদ্ধ বুড়িকে উঠানোর চেষ্টা করলেন। সঙ্গে হাত লাগিয়েছেন মৃন্ময়ীও। শিবটাও এগিয়ে এলো। কাঁথার 3 কোণ দৌড়ে আছে 3 জনে। বুড়ি ভেতরে নিথর। বুঝি জেনেই গেছে এরকম হবে। এরকম এক জায়গা থেকে অন্যত্র পাচার হওয়া। বৃষ্টি ভেজা অন্ধকারে যখন প্রায় মোড়ের মাথায় 3 জনে, তখনই আওয়াজটা শোনা গেল। মেঘের মতো গুম গুম শব্দ। দূর থেকে কাছে আসছে, আরো কাছে। একেবারে সামনে এসে থামল। এ কি, তোমরা বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে? ছি ছি, ওটা কি তোমাদের হাতে? ইস, একটা বাজে কাজে এখন বিশ্রীভাবে। বাবু একাই বৃষ্টির মতো কথা বলে চলেছে। বাকি 3 জন নির্বাক। 3 জন নয়, 4 জন। বুড়িটাও তো শব্দ করছে না কোনো। শূন্যে ঝুলছে একাই। একবারও তো টেকে উঠতে পারে। ঘরকে চলো এবার, ও বাবারা, ঘরকে চলো। থাক, এই সময় কারুর কোনো কথা না বলাই ভালো।